লাস্ট লেকচারে আমরা কিছু এক্সাম্পল দেখেছিলাম। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে এখানে আমরা সেই প্রবলেমগুলো সলভ করতে পারি। আমরা একটু আগায় যাই। ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অফ এ সেন্ট্রিফিউগাল পাম্প। তো এই কার্ভটা কে তৈরি করবে বা কোথায় থাকবে? কোনো একটা ম্যানুফ্যাকচারার যখন পাম্পটা তৈরি করে, সে পাম্পের যে তোমার প্যাকেটটা থাকবে বা পাম্পের গায়ে এরকম একটা কার্ভ ড্র করা থাকে, এরকম একটা কার্ভ ড্র করা থাকে। তো এইরকম একটা কার্ভ থেকে তুমি অনেক কিছু কিন্তু ডিটারমাইন করতে পারো। কি কি ডিটারমাইন করতে পারো? তো এই ক্যারেক্টারিস্টিক কার্ভে ধরো ওয়াই অ্যাক্সিস আছে টোটাল হেড, ওয়াই অ্যাক্সিস আছে কি আমাদের টোটাল হেড। আমি যদি লেফট স্কেলটা দেখি, আবার রাইট স্কেলটা যদি দেখি, এখানে আছে কি বিএইচপি অ্যান্ড ইফিসিয়েন্সি। এখানে কি দেওয়া আছে? বিএইচপি অ্যান্ড ইফিসিয়েন্সি। আর নিচে আবার কি দেওয়া আছে? ডিসচার্জ। আমার ডিসচার্জ আছে। এখন আমার কথা হয়ে গেল, এইটা থেকে আমরা কি বুঝতেছি? তো আমরা একটু পড়ি। There are three types of curves that should be developed by manufacturers for every centrifugal or axial flow pump. তো এটা কি ম্যানুফ্যাকচারারের কাজ, যারা কিনা এই সেন্ট্রিফিউগাল পাম্প বা এক্সিয়াল ফ্লো পাম্প কনস্ট্রাক্ট করবে। বলতেছে দ্য কার্ভ উইল রিপ্রেজেন্ট দ্য ইন্টার রিলেশনশিপ বিটুইন দ্য হেড অ্যান্ড কিউ। তো বলতেছে হেড অ্যান্ড ডিসচার্জ, পাম্প আমার কত হেড দিবে বা কত প্রেসার দিবে এবং সেই প্রেসারের জন্য আমার ডিসচার্জ কত হবে। আবার বলতেছে ব্রেক হর্স পাওয়ার ভার্সেস ডিসচার্জ। তো কত হর্স পাওয়ারে বা ব্রেক হর্স পাওয়ার, ব্রেক হর্স পাওয়ার মানে কি? আমার মোটর যতটুকু এনার্জি বা যত হর্স পাওয়ার আমার পাম্পকে দিবে সেটা হলো ব্রেক হর্স পাওয়ার। তো ব্রেক হর্স পাওয়ারের এগেনস্টে আমার ডিসচার্জ কত সেটা একটা দিবে। আর হচ্ছে কি ইফিসিয়েন্সি ভার্সেস কিউ। তো এই স্কেল আছে এফিসিয়েন্সি ভার্সেস কিউ। তো এখান থেকে আমরা কি বুঝতে পারি বা আসলে এই কার্ভ থেকে আমাদের ফাইন্ডিংটা কি, আমাদের জানার দরকারটা কি? বিষয়টা হয়ে গেল, আমার যে পাম্পটা আছে, তো আমি আমার পাম্পটা থেকে সর্বোচ্চ কতটুকু ডিসচার্জ পেতে পারি, অ্যাট দ্য সেম টাইম আমি কতটুকু হেড পেতে পারি, সেটার আমার একটা কি বলতেছে কার্ভ দেওয়া আছে। বিভিন্ন ট্রায়ালের মাধ্যমে এই কার্ভটা ডেভেলপ করা হয়। বাট তুমি যখন একটা পাম্প কিনতে যাবা, তুমি যখন এরকম একটা গ্রাফ পাবা, তখন তুমি যে দেখবা এর ইফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম কত, এই পাম্পের ইফিসিয়েন্সি ম্যাক্সিমাম কত। তো এখানে কি ইফিসিয়েন্সি মানে কি? আমার যত এনার্জি দিব সে যতটুকু আউটপুট দিবে। তখন তোমার কাজটা হবে প্রথমে এই ইফিসিয়েন্সির পিকটাকে বের করে নাও। তো এই কার্ভটা দেখতেছো, এটা হলো আমার ইফিসিয়েন্সি। এর থেকে তুমি বুঝতে পারলা যে আমার পাম্পের ইফিসিয়েন্সি এটা। তো ইফিসিয়েন্সিতে তুমি একটা ভার্টিক্যাল লাইন ড্র করবে। তো ইফিসিয়েন্সির যে পয়েন্ট আছে সে পয়েন্টে তুমি কি করলে? একটা ভার্টিক্যাল লাইন ড্র করলে। তো এটা তো ইফিসিয়েন্সির গ্রাফ। তো এই পয়েন্ট থেকে তুমি কি বুঝতে পারতেছো? এই পয়েন্ট থেকে তুমি কয়েকটা ধরনের ইন্ডিকেশন পাবা। ইন্ডিকেশন হইল, আমি যদি আমার পাম্পটাকে ইফিসিয়েন্টলি চালাই তাহলে পাম্প থেকে আমি হেড বা প্রেসার পাবো এতটুকু। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম আমার তো সরি এটা না, আমি হেড পাবো এতটুকু। হেডের গ্রাফকে এই লাইন যে পয়েন্টে সেট করতেছে এতটুকু আমি হেড পাবো। আর এই পাম্পের জন্য আমি কত বিএইচপি পাবো, এই পাম্পের জন্য আমি কত বিএইচপি পাবো সেইটা আমি পেয়ে যাবো এখান থেকে। মানে কত বিএইচপির পাম্প আমাকে কিনতে হবে এবং এই পাম্প থেকে আমি কতটুকু ডিসচার্জ পাবো। তো এই কার্ভ জানা থাকলে তুমি যদি ইফিশিয়েন্ট ওয়েতে তুমি তোমার যদি পাম্পটাকে চালাও, মানে ইফিসিয়েন্সি যদি তোমার সবচেয়ে বেশি হয়, ইফিসিয়েন্সির মানে কি? তুমি যত এনার্জি দিবা সর্বোচ্চ সেই এনার্জি থেকে আমি যতটুকু তুমি আউটপুট পাবা, সেটা বলতেছি এফিসিয়েন্সি। তোমার কাজ হবে কি এফিসিয়েন্সিতে একটা লাইন ড্র করা, এই লাইন আমার কার্ভগুলোকে যেখানে যেখানে সেট করা। তো এই এফিসিয়েন্সির জন্য হেড, তাহলে বুঝতে পারতেছো তুমি, দেখো 25 থেকে একটু কম পিএসআই বা কেএসআই এর হেড পাবা। আচ্ছা, তুমি যখন ইফিসিয়েন্টলি পাম্প চালাবা তখন তোমার ডিসচার্জ হবে 80 থেকে একটু বেশি।
এবং এটার জন্য তোমার পাম্পটার বিএইচপি বা তোমার পাম্পকে কতটুকু এনার্জি দিতে হবে সেটাও তুমি পেয়ে যাবে। তো এই কার্ভটা তোমার কাছে জানা থাকলে তুমি পাম্প ইফিশিয়েন্টলি চালাইতে গেলে কেমন হচ্ছে। এখন আবার তুমি অপর দিকে চিন্তা করতেছো যে আমার পাম্প থেকে আমি কি চাচ্ছি, সবচেয়ে বেশি বিএইচপি চাচ্ছি, আমার পাম্পে সর্বোচ্চ কত এনার্জি আমি দিতে পারবো, সেই ভ্যালুটা হলো এখানে, তাই না? তাহলে তুমি এখানে একটা লাইন ড্র করলা, এই লাইন ড্র করলে এই লাইনগুলো আমার হেডকে যে যে পয়েন্টে ছেদ করবে সেখান থেকে আমরা বলতে পারি কি আমার পাম্প যদি আমি সর্বোচ্চ এনার্জি দিই, তো আমি যখন কিনা বিএইচপি ইফিসিয়েন্সিতে রাখছিলাম, যখন ইফিসিয়েন্টলি আমি পাম্প চালাচ্ছিলাম তখন কিন্তু আমার পাম্পকে বেশি এনার্জি দিতে হয়নি, সর্বোচ্চ এনার্জি ছিল এতটুকু, কিন্তু আমি দিছি তার চেয়ে কম এনার্জি, কিন্তু কম এনার্জিতে আমি বেশি ইফিসিয়েন্টলি পাম্পটাকে কাজ করাতে পারতেছি, আমি হেড সর্বোচ্চ পাচ্ছি এবং আমি আমার সার্টিন ডিসচার্জ পাচ্ছি। তো পাম্প দেখার পর তোমরা আগে ইফিসিয়েন্সির কথা চিন্তা করবা। আবার ইফিসিয়েন্সি ছাড়া বিএসপিও দেখা যায়, আসলে আমরা একটু আলাদা আলাদা আলোচনা করি। বলতেছে দ্য হেড ইল্ড, হেড বলতে বোঝাচ্ছে আমার প্রেশার হেড, অ্যান্ড ইল্ড বলতে বোঝাচ্ছে ডিসচার্জ। দ্য হেড ইল্ড কার্ভ শোজ হাউ total manometric head at a pump is able to reach various in accordance with the variation in the pumping capacity. তো বলতেছে আমি পাম্পের প্রেসার যা রাখছি, ধরো পাম্প থেকে আমি ডিসচার্জ ঘটাচ্ছি কত 100 লিটার পার সেকেন্ড, তখন আমার যে হেড থাকবে আমি যদি ডিসচার্জের অ্যামাউন্টটা বাড়ায় দিই, যে পাম্পটাকে এমনভাবে অপারেট করতেছি যে ডিসচার্জ আমি বাড়ায় দিব, যখনই ডিসচার্জ বাড়ায় দিব তখনই যা দেখো হেডটা কি ধীরে ধীরে কমে যাচ্ছে। তো এই কার্ভ থেকে দেখছি কি প্র্যাকটিক্যালি আমার ডিসচার্জ যদি আমি পাম্প থেকে বাড়াইতে চাই তখন আমার কি হয়ে যাবে, হেডটা আমাদের কি হয়ে যাবে, কমে যাবে। তো বলতেছে এটা প্যারাবোলিক শেপে কমতে থাকে, মানে তুমি পাম্প থেকে যত বেশি পানি বের করার চেষ্টা করবা প্রতি সেকেন্ডে তত বেশি তোমার প্রেসারটা কমতে থাকবে। তা বলছে দ্য হেড অ্যাট জিরো ডিসচার্জ ইজ কল শার্ট অফ হেড। দ্য হেড অ্যাট জিরো ডিসচার্জ, ডিসচার্জ যখন জিরো ছিল তখন পাম্পের যে হেড ছিল সেটাকে বলা হয় জিরো হেড। দ্য হেড ডেভেলপড বাই দ্য পাম্প উইল ড্রপ ফর এনি ফার্দার ইনক্রিজ ইন দ্য ডিসচার্জ। তো যত বেশি তুমি ডিসচার্জ বাড়াবা পাম্পকে যত বেশি অপারেশনের মাধ্যমে বেশি ডিসচার্জ চাবা, তো পাম্পের পক্ষে প্রেসার হেড ক্রিয়েট করা মানে ডিসচার্জ নজলে হেড ডিসচার্জ করাটা কি হয়ে যাবে, তত কমে যাবে। এরপর বলতেছে দ্য ইফিসিয়েন্সি কার্ভ ইন্ডিকেটস দ্য ডিসচার্জ রেঞ্জ অ্যাট হুইচ এ পাম্প ওয়ার্কস অ্যাট দ্য হাইয়েস্ট ইফিসিয়েন্সি। তো বলতেছে দেখা গেছে যে পাম্পকে পাম্প যখন শার্ট অফ ছিল তখন তো কোনো ডিসচার্জ ছিল না, কিন্তু পাম্পটাকে স্টার্ট করার পর যত আমি ডিসচার্জ বাড়াচ্ছি, মানে পাম্পকে এনার্জি দিচ্ছি, এনার্জি দিতে দিতে একটা সার্টেন এনার্জির পর এসে দেখবো আমার ডিসচার্জ যদি বাড়াই তখন যে দেখো ইফিসিয়েন্সি কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তো আমার একটা অপটিমাম ডিসচার্জ আমাদের জানতে হবে যে এই পাম্প থেকে আমি সর্বোচ্চ ইফিসিয়েন্সিতে সর্বোচ্চ কতটুকু আমরা ডিসচার্জ পেতে পারি। বলতেছে ফর অ্যান গিভেন স্পিড অফ অপারেশন দেয়ার ইজ এ পার্টিকুলার ডিসচার্জ ফর হুইচ দ্য এফিসিয়েন্সি ইজ ম্যাক্সিমাম। ঠিক আছে, একটা রেটে একটা সার্টেন রেট আছে। তো ধরো আমার যে ইম্পেলার আছে, যে ধরো এক্স ডায়ামিটারের ইম্পেলার প্রতি মিনিটে 100 রেভলিউশন দিচ্ছে, এই রেটে এমন একটা ডিসচার্জ আসবে যে ডিসচার্জের জন্য আমার এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম থাকবে, যেটাকে আমরা বলি রেটেড ক্যাপাসিটি অথবা নর্মাল ডিসচার্জ। মানে একটা সার্টেন স্পিড, যে ইম্পেলারটা আমরা একটা সার্টেন রেভলিউশনে ঘুরতেছে, ধরো 100 রেভলিউশন পার মিনিট, এই রোটেশনের কারণে আমার পাম্পের ইফিসিয়েন্সি ম্যাক্সিমামের জন্য যে ডিসচার্জ সেটাকে বলা হয় নর্মাল ডিসচার্জ। এবার বলতেছে দ্য পাওয়ার রিকোয়ারমেন্টস কার্ভস শো ইটস ভেরিয়েশন ফর ডিফারেন্ট ডিসচার্জ। ফর সেন্ট্রিফুগাল পাম্প their shape is concave towards the bottom, a further that avoids overcharging the motor or engine with varying working condition. তারপর enables to select a pump which fits operating condition and thus attain relatively high efficiency with low operation cost. Operating point will be just to the right hand side of the peak efficiency. তো এখানে যে কথাটা বলতেছে আমি সেটা নিয়ে একটু আগে আলোচনা করছি। বিষয়টা হয়ে গেল আমার এই কার্ভটা এফিসিয়েন্সি কার্ভ থেকে আমরা কি বুঝতে পারতেছি, এফিসিয়েন্সি কার্ভ থেকে বুঝতে পারতেছি যে আমার পাম্পটার যখন ডিসচার্জটা বাড়ানো হচ্ছে তার এফিসিয়েন্সি বাড়তে একটা পয়েন্টে এসে আমি যদি ডিসচার্জ তার চেয়ে বেশি করি
আমার কি হয়ে যাবে, পাম্পের এফিসিয়েন্সিটা কমে যাবে, মানে তুমি যত এনার্জি দিচ্ছ ততটুকু তুমি কাজ পাচ্ছ না। এই জন্য বলতেছে তুমি যখন পাম্প চুজ করবা, পাম্প চুজ করার সময় তোমাকে এই কার্ভের এফিসিয়েন্সির পিক থেকে এই জাস্ট যে পিকটা আছে, পিকের ডান পাশে যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে চুজ করতে হবে, পিকের ডান পাশের পয়েন্টটা বা পিকটাকে চুজ করলে হয়। এই পিকের জন্য পিক পয়েন্টটার ডিসচার্জটাকেই তুমি চিন্তা করবা, কি পিকের ডিসচার্জটাকেই তুমি কি করবা, কনসিডার করবে। কনসিডার করা মানে কি, তোমার যে বিএইচপিটাকে ছেদ করবে, তোমাকে যে বিএইচপিটাকে ছেদ করবে এই এনার্জিটা তুমি তোমার পাম্পকে দিবা। তাহলে এই এনার্জিটা তুমি যদি পাম্পকে দাও তাহলে তুমি এই ডিসচার্জ পাবা আর এফিসিয়েন্সিটা হবে এই পয়েন্টে। এখন তোমরা বলতে পারো স্যার কিভাবে আমরা আমার ডিসচার্জটাকে মেনটেন করব? তা আপনি বলতেছেন তো বারবার ডিসচার্জ আমি বাড়াচ্ছি কমাচ্ছি। ডিসচার্জ বাড়ানো কমানো কিভাবে? যখন তুমি পাম্পকে এই এনার্জি দিবা, এত বিএইচপি মানে এই এনার্জি দিবা, এই এনার্জিটা যখন দিবা তখন তুমি এই অ্যামাউন্টের কি পাবা, ডিসচার্জ পাবা। আর তোমার ঠিক এফিসিয়েন্সিটা হবে এই পয়েন্টে কার্ভের উপরে, আর তোমার হেডটা হবে এই পয়েন্টে। মানে মোটরকে তুমি কত হর্স পাওয়ার দিচ্ছ বা পাম্পকে কত হর্স পাওয়ার দিচ্ছ। তুমি যদি এখন ইফিসিয়েন্টলি কাজ করতে চাও বা তুমি যখন পাম্প সিলেক্ট করবে তখন তোমার কাজটা হবে কি, এই কার্ভের ঠিক এই পয়েন্টটাকে চুজ করা। তুমি বলতে পারবা যে ধরো এখানে 85 লিটার পার সেকেন্ডে পানি বের হবে, সেই সময় আমার ওয়াটারের প্রেশারটা থাকবে ধরো 24 পিএসআই এর মতো বা 24 কেএসআই যে ইউনিট থাকবে 24, কিন্তু এই পানিটা তোমার এই সার্টেইন ডিসচার্জে পেতে বা এই সার্টেইন হেড পেতে তোমাকে পাম্পকে দিতে হবে এই অ্যামাউন্টের এনার্জি, এত হর্স পাওয়ার, এত বিএইচপি হর্স পাওয়ার তোমার পাম্পকে দিতে হবে। এই হর্স পাওয়ার পাম্পকে তুমি যদি দাও তখনই কেবলমাত্র তুমি কি পাবা, যে তুমি অপটিমাইজ ওয়েতে বা এফিশিয়েন্ট ওয়েতে পাম্প অপারেট করবা, পাম্প থেকে হেড পাবা এবং পাম্প থেকে ডিসচার্জ পাবা। ঠিক আছে? তো পাম্পকে কতটুকু এনার্জি দিতে হবে, কত হর্স পাওয়ার দিতে হবে সেটা আমরা চুজ করার জন্য এই কার্ভগুলোকে ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো পরীক্ষাতে তোমাকে যদি বলি আমার কি দরকার, একটা সার্টেইন ডিসচার্জ দরকার, তাহলে এই পাম্পটাকে কত বিএইচপি দিতে হবে? আমি বলতেছি আমার দরকার 40 লিটার পার সেকেন্ড পানি দরকার আমার পাম্প থেকে, 40 লিটার পার সেকেন্ড আমার পানি দরকার। তাহলে আমার পাম্পটাকে কত বিএইচপি দিতে হবে বা কত হর্স পাওয়ারের পাম্প আমাকে ব্যবহার করতে হবে, আমাকে কত হর্স পাওয়ারের পাম্প ব্যবহার করতে হবে। তখন তুমি সিম্পল কি করবা, এই 40 থেকে একটা রেখা টানবা, রেখা টানলে যে পয়েন্টটা পাবা তুমি বলবা যে স্যার এত বিএইচপির পাম্প ব্যবহার করলে হবে। আমি যদি বলি তাহলে ইফিসিয়েন্সি কত, তখন এই কার্ভের পয়েন্ট থেকে যে বলবা যে স্যার এতে ইফিসিয়েন্সি আপনার এত। আর যদি বলি আমি হেড কত পাবো, তখন তুমি বলবা যে স্যার আপনি এত হেড পাবেন। ঠিক আছে? তো তুমি যখন পাম্প কিনতে যাবা, কত হর্স পাওয়ারের তোমার পাম্প দরকার, তখন তুমি এই ক্যারেক্টারিস্টিক কার্ভ থেকেই এই পাম্পের চুজ সিলেক্টটা করতে পারবে। তো লাস্ট যে কথাটা টপিকটা পড়বো সেটা হলো পাম্পস ইন সিরিজ অ্যান্ড প্যারালাল। তুমি যদি একটা পাম্প পাশাপাশি একটার পর আরেকটা রাখো, যেমন যেটা আমরা সিরিজ বলতেছি, পাম্প যদি তোমার সিরিজে রাখো, একটা পাম্পের পর যদি একটা পাম্প রাখো, অথবা একটা পাম্প আর একটা পাম্প যদি প্যারালাল রাখো, এটা মানে একটা পাইপলাইন, একটা পাইপলাইনের মধ্যেই পরপর দুইটা পাম্প তুমি বসাচ্ছ, অথবা এটা হলো একটা পাইপলাইন, একটা পাইপলাইন, এই পাইপলাইনের প্যারালালি তুমি দুটো পাম্প বসাচ্ছ, তাহলে কি ঘটবে? তো দেখা গেছে যদি পাম্পগুলো আমি প্যারালালে বসাই, দেখা গেছে যে আমার ডিসচার্জ সেমি থাকবে, একটা পাম্প দিয়ে যত ডিসচার্জ আসতো দুইটা পাম্প দিয়ে সেম ডিসচার্জ আসবে, কিন্তু তার হেড বেড়ে যাবে, মানে ওয়াটারের প্রেসার বাড়বে। একটা পাম্প যদি থাকতো তখন ডিসচার্জ এক্স যদি হইতো, দুইটা পাম্পের পরও ডিসচার্জ আমার এক্সই থাকবে, কিন্তু হেডটা ডাবল হয়ে যাবে। দেখো হেডটা কি করে যাচ্ছে, ইনক্রিজ হবে। কিন্তু যদি প্যারালালে থাকে তখন কি হয়, প্যারালাল থাকলে কি হয়ে যাচ্ছে যে আমার এখানে যে ডিসচার্জ এক্স ছিল একটা পাম্পের জন্য, প্যারালালি থাকার পর ডিসচার্জ আমার টুয়াইস এক্স বা দ্বিগুণ হয়ে যাবে
বা আমি কি বলতে পারি, ডিসচার্জটা আমরা বেড়ে যাবে কিন্তু প্রেসার বা ওয়াটারের প্রেসারটাই আমার কি থাকবে, সেম থাকবে। ঠিক আছে, এটা খেয়াল করো, এই দুইটা কার্ভ থেকে বুঝতে পারতেছি যে পাম্পগুলো সিরিজে থাকলে আমাদের ডিসচার্জ সেম থাকতো। একটা পাম্প বসালেও যত ডিসচার্জ হইতো, প্রতি মিনিটে যত পানি পাস হইতো, এখানেও প্রতি মিনিটে সেম পানি পাস হবে। কিন্তু একটা পাম্পের জন্য যে প্রেসার পাইতাম পানির মধ্যে, দুইটা পাম্প থাকলে প্রেসার আমার বেড়ে যাচ্ছে। আর যদি পাম্পগুলো আমি যদি সিরিজে বসাই, প্যারালালি না বসাই যদি সিরিজে বসাই, তখন কি হবে, আমার ডিসচার্জ বেড়ে যাবে। একটা পাম্প থাকলে যতটুকু প্রতি সেকেন্ডে ওয়াটার পাম্প হয়ে যাইতো, দুইটা পাম্প প্যারালাল থাকার কারণে আমাদের কি হয়ে যাচ্ছে, ডিসচার্জ দ্বিগুণ হয়ে যাচ্ছে বা ডিসচার্জ বেড়ে যাচ্ছে, কিন্তু ওয়াটারের প্রেশার কিন্তু কি থাকে, সেম থাকে। এই এই ফেনোমেনাটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, এই ফেনোমেনাটা মাথায় রাখতে হবে। তো তোমার তোমার পাইপলাইনে কখনো তোমার কি দরকার, ডিসচার্জ বাড়ানো দরকার। ধরো তোমাকে বলতে একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, একটা ট্রিটমেন্ট প্ল্যান্টের একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে তোমাকে ওয়েস্ট ওয়াটার বা ওয়াটারটাকে কি করতে হবে, পাস করে নিয়ে যাইতে হবে, টেনে নিয়ে যাইতে হবে। এখন তোমার একটা পাম্প ছিল, তোমার একটা পাম্প ছিল, একটা পাম্প দিয়ে হয়তো বা প্রতি মিনিটে 100 লিটার করে পানি ট্রান্সফার হচ্ছিল। এখন কোম্পানি তোমাকে অ্যাজ ইঞ্জিনিয়ার বলতেছে যে আমি প্রতি মিনিটে 100 লিটার দরকার না, আমার 200 লিটার পানি দরকার। তখন তুমি কি করবা, পাম্পটা কি, নতুন পাম্পটাকে সিরিজে অ্যাড করবা না প্যারালাল অ্যাড করবা বলো তো? আমি কি ফেনোমেনটা বলি, ধরো এটা একটা ট্রিটমেন্ট ইউনিট, এখানে একটা ট্রিটমেন্ট ইউনিট, ওকে। এখন এই ট্রিটমেন্ট ইউনিটের মধ্যে পানিটা এইভাবে পাস হয় একটা থেকে আরেকটা, পানিটা পাস হচ্ছে এই ডিরেকশনে। তো এখানে তোমার একটা পাম্প আছে, এখানে তোমার পাম্প আছে, এই পাম্প তোমার পানি ডিসচার্জ ঘটায় বা পানি নিয়ে যায় প্রতি মিনিটে 100 লিটার। এখন কোম্পানি তোমাকে ইঞ্জিনিয়ার হিসেবে বলতেছে যে আমি প্রতি মিনিটে 100 লিটার চাই না, আমি চাই 200 লিটার। তখন তুমি কি করবা, তখন তোমার সাজেশন কি হবে, কে বলতে পারবা? একটা পাম্প 100 লিটার দেয়, তাহলে দুইটা পাম্প বলতেছে, দুইটা পাম্প দিবা, হট এভার পাম্প দিবা, কিন্তু কথা হলো কোম্পানি বলতেছে আপনি আমাকে 300 লিটার পানি পাস করে দিবেন প্রতি মিনিটে। এখন তুমি ইঞ্জিনিয়ার হিসেবে কি করবা, তোমার সলিউশন কি থাকবে? প্যারালালি ইউজ করতে হবে। প্যারালালি ইউজ করতে হবে, তাহলে কি হয়ে যাবে, আমার কি বাড়বে, ডিসচার্জ বেড়ে যাবে। একটার জন্য যদি হয় 100, কয়টা প্যারালালি দিতে হবে আমাকে? স্যার দুইটা। দুইটা দিলে তো হবে 200। মানে 200 চাইবেন না স্যার, 200 চাইছে না? 300, 300, তাহলে স্যার তিনটা। তিনটা দিতে হবে, ঠিক আছে। তো এটা তোমাকে অ্যাজ এন ইঞ্জিনিয়ার তোমাকে সলিউশন দিবে। এখন কথা হলো একই ঘটনা, তোমার কোম্পানি বলতেছে না আমার প্রেসার বাড়ানো দরকার, আমার 100 লিটার করে আছে, আমার 100 লিটার করে থাকলেই সমস্যা নেই, কিন্তু আমার দরকার কি, প্রেসার বাড়ানো। তখন তুমি কি করবা, তখন কি করবা, প্যারালালি দুইটা পাম্প দিয়ে দিবা। প্যারালালি। তখন কি হয়ে যাবে, ডিসচার্জ সেম থাকবে কিন্তু প্রেসারটা পানির বেড়ে যাবে পাম্পিং এর। তো এটা হলো তোমার রিয়েল লাইফে এই প্রবলেম গুলো সলভ করার জন্য তোমাকে কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো মোটামুটি আজকে আমাদের এই চ্যাপ্টারটা শেষ করলাম। ক্যারেক্টারিস্টিক কার্ভের মেইন ফোকাসটাই হলো তুমি কোন পাম্প চুজ করবা, যে পাম্প চুজ করবে সেটা কত হর্স পাওয়ারের হইতে হবে, বা তোমাকে বলতে পারে আসলে কত হর্স পাওয়ারের আমি পাম্প দরকার। তখন তোমাকে আগে চিন্তা করতে হবে তোমার ডিসচার্জ দরকার কতটুকু, তোমার সেই ডিসচার্জ থেকে কত হর্স পাওয়ারের পাম্প তোমার বের করতে হবে, সেটা তোমরা সুন্দর করে ক্যালকুলেট করতে পারবে বলে আমি আশা করি।
এখন আমরা শুরু করব টপিক 6 ডিস্ট্রিবিউশন সিস্টেম। আমাকে শুনতে পারতেছো? স্যার এতদিন পর্যন্ত আমরা ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং এ কি কি পড়লাম, যে কোথায় কোথায় ওয়াটারের সোর্স আছে, সেই সোর্স থেকে ওয়াটারগুলো কিভাবে আমরা কালেক্ট করতে পারি, কালেক্ট করার জন্য আমাদের পাম্পিং প্রয়োজন, ইনটেক স্ট্রাকচার প্রয়োজন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। পাইপলাইন প্রয়োজন, পাইপলাইন আলোচনা করেছি। তারপরে লাস্ট চ্যাপ্টার আমরা পড়লাম যে পাম্পিং এর জন্য পাম্পিং মেশিনারি নিয়ে আমরা আলোচনা করছি, কি টাইপের পাম্প আমরা ব্যবহার করি। গ্রাউন্ড ওয়াটারের জন্য হয়তো বা রিসিপ্রোকেটিং পাম্প ব্যবহার করতেছি, বা আমরা হ্যান্ড পাম্প ব্যবহার করতেছি। তাছাড়া আরো ডিপ থেকে পাম্প পানি তোলার জন্য হয়তো বা আমরা সেন্ট্রিফিউগাল পাম্প ব্যবহার করতেছি। তো ডিফারেন্ট পাম্প সম্পর্কে আমরা আলোচনা করছি। আর আমি কোন পাম্প ব্যবহার করব সেটা নিয়েও আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম, কত হর্স পাওয়ারের পাম্প আমরা ব্যবহার করব। তো এখন কাজ হলো আমি ওয়েস্ট ওয়াটারের আমি ওয়াটারের সোর্স সিলেক্ট করছি, ওয়াটারটা কালেক্ট করছি, পাইপলাইনের মধ্যে নিয়ে ট্রিটমেন্ট প্ল্যান্টে পৌঁছায় দিছি। এখন তোমাদের ম্যাডাম যে পার্টটা পড়াচ্ছে সেখানে কি তোমাদের ওয়াটার কোয়ালিটি এনহ্যান্সমেন্ট হচ্ছে, তোমাদের ট্রিট করা হচ্ছে। এখন ট্রিটেড ওয়াটারটা আমরা কিভাবে কনজিউমারের কাছে পৌঁছায় দিব, এটা নিয়ে আলোচনা হবে ডিস্ট্রিবিউশন সিস্টেম। তো ডিস্ট্রিবিউশন সিস্টেমের আমাদের কন্টেন্টটা আমরা এখানে লেখার চেষ্টা করছি। তো এখানে একটু যদি আমরা ডিস্ট্রিবিউশন সিস্টেম সম্পর্কে একটু আলোচনা করি, তো ডিস্ট্রিবিউশন সিস্টেম কাকে বলে? তো ডিস্ট্রিবিউশন বলতেছে দ্য ডিস্ট্রিবিউশন সিস্টেম ইজ part of water works which receive water from the treatment plant or direct pumping station and deliver water through conduit to consumer with appropriate quality, quantity and pressure throughout the area to be served. তো বলতে ডিস্ট্রিবিউশন সিস্টেম হলো ওয়াটার ওয়ার্ক বা ওয়াটার সাপ্লাই সিস্টেমের একটা কম্পোনেন্ট, যে কম্পোনেন্টটা কি করে ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে ওয়াটার কালেক্ট করে অথবা পাম্পিং স্টেশন থেকে, যদি তোমার ট্রিটমেন্ট প্রয়োজন না পড়ে ডিপ টিউবওয়েল থেকে ডিরেক্ট পানি তুমি নিচ্ছ, তো ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে অথবা ডিরেক্ট পাম্পিং স্টেশন থেকে ওয়াটারটা কি করবে, সে কালেক্ট করবে, করে সে ডেলিভার করে দিবে কনজিউমারের কাছে। হাউস হোল্ড বা ইন্ডাস্ট্রি বা যে যেখানে আছে সেখানে ওয়াটারটাকে পৌঁছায় দিবে। কিন্তু পৌঁছায় দেওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবে, সেটা হলো ওয়াটারের কোয়ালিটি যাতে নষ্ট না হয়, ওয়াটারের কোয়ালিটি যদি যেন ভালো থাকে, এবং কনজিউমারের যতটুকু চাহিদা ঠিক চাহিদা অনুযায়ী এবং কনজিউমার যত প্রেসারে পানিটা চাই ঠিক সেই প্রেসারেই পানিটা কি করবে কনজিউমারের কাছে পৌঁছায় দিবে। পৌঁছাবে কার মাধ্যমে? একটা পাইপলাইনের মাধ্যমে। তো ডিস্ট্রিবিউশন সিস্টেম মানে এমন না যে আমরা ধরো তো আমরা বোতলের পানিগুলো খাই না, ট্রিটেড ওয়াটার, ঢাকা শহরে দেখো নীল কালার বোতল, এক জায়গায় বোতল ট্রিটেড পানিগুলো তোমাদের বাড়ি বাড়ি পৌঁছায় দিচ্ছে বা দোকানে পৌঁছায় দিচ্ছে, এই সিস্টেম না। বলছে পাইপলাইনের মাধ্যমে ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে ওয়াটার কালেক্ট করবে। এই ছবিটাতে দেখো, এটা হলো ডিস্ট্রিবিউশন সিস্টেম। এই পুরো অংশটা গ্রিনারির উপর যে পাইপলাইন, এটা হলো ডিস্ট্রিবিউশন সিস্টেম। এই কি করতেছে, ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে ওয়েস্ট ওয়াটারটাকে ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে ওয়াটারটা কালেক্ট করতেছে, অথবা রিজার্ভার থেকে কালেক্ট করতেছে, বা পাম্পের মাধ্যমে সোর্স থেকে কালেক্ট করে আমার যে কনজিউমার আছে সেই কনজিউমারের কাছে কনজিউমারের চাহিদা অনুযায়ী কোয়ালিটি, তার প্রয়োজনীয় অনুযায়ী বা তার প্রয়োজনীয় কোয়ান্টিটি এবং সে যত প্রেসারে পানি চাই সেই প্রেসারে পানি পৌঁছায় দেওয়াটাই হলো আমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেমের কাজ। তো ডিস্ট্রিবিউশন সিস্টেমের কি কি কম্পোনেন্ট থাকে? কম্পোনেন্টগুলো হলো পাইপস। পাইপসটা কি? টু কনভে ওয়াটার, ওয়াটারটাকে কনভে করার জন্য পাইপ থাকে। তারপরে থাকে স্টোরেজ রিজার্ভার। স্টোরেজ রিজার্ভার বলতে বোঝাচ্ছে ট্রিটেড ওয়াটারটাকে আমরা কিছু সময়ের জন্য স্টোর করে রাখি। এবার হলো পাম্প। পাম্পটা কি করে? ওয়াটারের প্রেসার ইনক্রিজের মাধ্যমে ওয়াটারের ফ্লোটাকে মেনটেন রাখে। এরপর হলো হাইড্রেন্ট, ফায়ার হাইড্রেন্ট। ফায়ার হাইড্রেন্ট বলতে বোঝাচ্ছে তোমার এরিয়ার তোমার যে এরিয়া আছে সেই এরিয়াতে যদি আগুন ধরে বা ফায়ার ব্রেক আউট করে, সে ফায়ার ব্রেক আউটের জন্য অ্যাডিকুয়েট অ্যামাউন্টের পানি যাতে আমার ডিস্ট্রিবিউশন সিস্টেমে থাকে। তো হাইড্রেন্ট হইলো এরকম একটা অ্যাপ্লায়েন্সেস যেটা কিনা ডিস্ট্রিবিউশন সিস্টেম থেকে ফায়ার ফাইটিং এর জন্য ওয়াটার সাপ্লাই করে। এরপর হলো ভালভস। ভালভস হলো ওয়াটার সাপ্লাই লাইনের মধ্যে ওয়াটারের ফ্লো বা ডিরেকশন বা অ্যামাউন্ট বা কোয়ান্টিটি কন্ট্রোল করার ডিভাইস হলো ভালভ। এরপর মিটারস। মিটার হইলো পাইপলাইনের মধ্যে দিয়ে কতটুকু ওয়াটারের ফ্লো হইলো, কতটুকু ফ্লো আমরা পাচ্ছি, এটা মেজারমেন্ট টুল। তো আমরা যদি ফায়ার হাইড্রেন্ট নিয়ে দেখি, ফায়ার হাইড্রেন্ট হলো ওয়াটার সাপ্লাই লাইনের মধ্যে, ডিস্ট্রিবিউশন লাইনের মধ্যে পাইপলাইনের মধ্যে একটা করে আউটলেট, একটা করে কি আমাদের আউটলেট। এই আউটলেটের কাজটা কি?
ফায়ার ফাইটিং এর সমান ফায়ার ফাইটারদের জন্য অ্যাডিকুয়েট কোয়ান্টিটি অ্যাডিকুয়েট প্রেসারে পানিটাকে সাপ্লাই দেওয়া। এটা কি থাকবে ওয়াটার সাপ্লাই লাইনে। তো আমরা ফায়ার ডিমান্ড সম্পর্কে এর আগে আলোচনা করছি, সেখানে আমরা কি বলছি, একটা লোকেশন যাতে অন্তত 4টা স্ট্রিম দ্বারা অকুপাইড থাকে। তো এই এক একটা ফায়ার হাইড্রেন্টকে বলা হয় একটা করে স্ট্রিম, যে স্ট্রিম থেকে আমরা কি পাবো, পানি পাবো। তো আমি যখন অ্যাজ এ ইঞ্জিনিয়ার ওয়াটার সাপ্লাই নেটওয়ার্কটা ডিজাইন করব, তখন আমাকে মনে রাখতে হবে ফায়ার ফাইটিং এর জন্য পানি যেন আমার ডিস্ট্রিবিউশন সিস্টেমে থাকে। এরপর হলো ওয়াটার মিটার। এটা হলো একটা ওয়াটার মিটার। এই ওয়াটার মিটারটা কি হলো, এটা হলো সাপ্লাই লাইন, বাম পাশ থেকে ওয়াটার সাপ্লাই লাইন এবং ডান পাশে ডেলিভারি লাইন। মানে তোমার বাড়িতে কতটুকু পানি পাস করতেছে সে এই মিটার কি দিবে, রিডিং দিবে, এবং এই রিডিং এর উপর নির্ভর করে অথরিটি তোমার কাছ থেকে বিল দিবে, মানে তুমি কতটুকু পানি ব্যবহার করলা। আমি যদি একটা ভিডিও দেখার চেষ্টা করি ওয়াটার মিটারের জন্য। তো ওয়াটার মিটারটা এমন দেখতে। তো এটা হলো হাউস কানেকশন, এই দিক থেকে পানিটা মেইন সাপ্লাই লাইন থেকে তোমার বাড়িতে পৌঁছায় যাচ্ছে। এখন তুমি তোমার লাইনটাকে অফ করে দিতে পারো, এখানে অন করে দিতে পারো। তো এই মিটারটা কোথায় থাকে, তোমার প্রপার্টির বাইরে, তোমার প্রপার্টিতে অথবা পাবলিক প্রপার্টির মধ্যে প্রতিটা হাউসের কানেকশনে এই মিটারটা থাকে। ইভেন আমরা আমাদের বাসা বাড়িতেও নিজেরা যদি দেখো ঢাকা ওয়াসার এইরকম একটা করে ওয়াটার মিটার থাকবে। এটা এখন ওয়াটার সাপ্লাই কন্টিনিউ আছে। দেখো ছোট্ট একটা মাঝখানে ডায়াল ঘুরতেছে, এই ডায়াল ঘোরা মানে কি, এই মিটারের মধ্যে দিয়ে ওয়াটার কি করতেছে, পাস করতেছে। মিটারের মধ্যে দিয়ে কি হচ্ছে, ওয়াটার পাস করতেছে। আর এটা হলো রিডিং, এটা হলো রিডিং। রিডিং মানে একটা সার্টেন রেভুলেশনের পর এই কাটাটা যদি একবার ঘুরে আসে তখন এখানে 1 ইউনিট ওঠে। তো তুমি 1 মাসে কতটুকু পানি ব্যবহার করলা সেটা তুমি বুঝতে পারবা। কখনো যদি দেখো এই রেগুলেশনটা বন্ধ হয়ে গেছে, তখন বুঝবা যে তোমার পাইপলাইনে কোথাও কোনো লিক হয়েছে বা কোনো সমস্যা হয়েছে। এরপর হলো ভালভ। ভালভ হলো ওয়াটার পাইপলাইনের মধ্যে এমন কোনো ধরনের ফিটিং বা ফিটিং, এই ফিটিংগুলোর কাজ কি, পাইপের মধ্য দিয়ে ওয়াটারের ফ্লোটাকে নিয়ন্ত্রণ করা। ফ্লো নিয়ন্ত্রণ করা মানে এর আগে যে ছবিটাতে দেখলাম সেখানে একটা ভালভ ছিল, সেই ভালভটা কি, যদি অফ করে দাও ওয়াটারটা কি করবে না, আর পাস করবে না, যদি অন করে দাও ওয়াটারটা তোমার কি করে যাবে, পাস করে যাবে। তো একটা গুড ডিস্ট্রিবিউশন সিস্টেমের কি কি মানে রিকোয়ারমেন্ট থাকতে পারে, বা কোনো একটা সিস্টেমকে আমরা গুড কখন বলবো। তো বলতেছে ওয়াটার কোয়ালিটি শুড নট গেট ডিটোরিয়েটেড ইন দ্য ডিস্ট্রিবিউশন পাইপ। তো আমার যে ডিস্ট্রিবিউশন পাইপলাইন আছে, তুমি ট্রিটেড ওয়াটার টু ডিস্ট্রিবিউশন পাইপলাইনের মাধ্যমে পাস করে দেবা, কিন্তু ওয়াটারটাই যদি ডিস্ট্রিবিউশন পাইপলাইনের মধ্যে ডিটোরিয়েটেড হয়, তার কোয়ালিটি খারাপ হয়ে যায়। কোয়ালিটি কিভাবে খারাপ হয়ে যেতে পারে, যে পাইপের যে ইনসাইড সারফেসের ম্যাটেরিয়াল আছে সেগুলো ধীরে ধীরে ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে ওয়াটারটার সাথে ওয়াটারকে কন্টামিনেট করতেছে, তাই না? তাহলে কি আমার এই সিস্টেমটা আমি ভালোভাবে ডেভেলপ করতে পারি নাই, আমার যে ম্যাটেরিয়ালের পাইপ ব্যবহার করেছি সেই ম্যাটেরিয়ালের পাইপটা আমার সিস্টেমের জন্য কম্প্যাটেবল নয়। তো যেভাবে হোক আমার ডিস্ট্রিবিউশন সিস্টেমে যাতে ওয়াটার কোয়ালিটি ডিটেরিয়েশন না ঘটে। আরেকটা পদ্ধতি কি ডিটেরিয়েশনের, সেটা হলো পাইপের মধ্যে যদি কোনো লিক থাকে, পাইপ যে একটা পাইপের সাথে আরেকটা পাইপ জয়েন্ট করেই তো আমরা পাইপলাইনগুলোকে কনস্ট্রাক্ট করি। তো এই পাইপলাইনগুলো যদি এয়ার টাইট বা ওয়াটার টাইট না হয়, ওয়াটার টাইট না হলে কি করবে, বাইরে থেকে কোনো পানি বা ময়লা আমার পাইপে ঢুকে আসতে পারে। তো বলতেছে শুড বি ক্যাপেবল অফ সাপ্লাই ওয়াটার এট অল দ্য ইন্টেন্ডেড প্লেস উইথ সাফিসিয়েন্ট প্রেশার হেড। এটা মানে কি মারাত্মক ইম্পর্টেন্ট একটা কথা। তুমি সিস্টেম বানাইলা কিন্তু তোমার যে কনজিউমার সে তার প্রয়োজনীয় প্রেসারে পানি পাচ্ছে না। তো তোমার যে সাপ্লাই লাইন, কনজিউমার ভাবতেছে এই সাপ্লাই লাইনের পানি আমার বাড়ির দোতলায় উঠতে পারবে, কিন্তু তোমার প্রেশারটা কম পানি, তাহলে তো দোতলায় উঠতে পারবে না। তাহলে কনজিউমার কিন্তু অ্যাডিকুয়েট অ্যামাউন্টে বা অ্যাডিকুয়েট হেডে পানি পেল না। তো গুড সিস্টেম এমন ম্যান ফাংশন করবে না। তারপর বলছে শুড বি ক্যাপেবল অফ সাপ্লাইং দ্য রিকুইজিট অ্যামাউন্ট অফ দ্য ওয়াটার ফর ডোমেস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউজ অ্যাজ ওয়েল অ্যাজ ডিউরিং ফায়ার ফাইটিং। তো আমার যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা
এমন ভাবে ডিজাইন হইতে হবে। ডিজাইন বলতে কি বোঝাচ্ছে, পাইপের ডায়ামিটার এমন হবে, এমন এমন লোকেশনে থাকবে, এমন স্ট্রিট নেটওয়ার্ক ফলো করবে যাতে আমার হাউস হোল্ডের জন্য যত পানি প্রয়োজন কনজিউমারকে স্যাটিসফাই করবে। ইন্ডাস্ট্রি যদি তোমার সাপ্লাই লাইন থেকে পানি নেয়, ইন্ডাস্ট্রি তার প্রি রিকুইজিট অ্যামাউন্টের পানিটা পাবে। অ্যাট দ্য সেম টাইম ফায়ার ফাইটিং এর সময়ও যেন আমার সাপ্লাই লাইনে অ্যাডুকুয়েট পানি থাকে ফায়ার ফাইটিং এর জন্য। তো আমরা তো জানি 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য ফায়ার ফাইটিং এর পানি থাকতে হবে। তো সাপ্লাই লাইনটা এমন হতে হবে যাতে 2 থেকে 3 ঘন্টা আমার পানি কোনো সমস্যা না হয়। তো বলতেছে the layout should be reliable to ensure uninterrupted water supply during breakdown and consequent repair of any section of the system. তো এই কথাটা সিম্পল কথা হইলো, তোমার পাইপলাইন কোনো না কোনো সময় রিপেয়ার করা লাগতেই পারে। তোমার বাসার সামনে একটা পাইপলাইন রিপেয়ার করতেছে, এখন তোমার বাড়ি যদি জাস্ট একটা পাইপলাইনের পানি পায়, তাহলে ওই পাইপলাইন রিপেয়ার করার সময় তুমি পানি পাবা না। তো সিস্টেমটা এমনভাবে ডেভেলপ করা হয় যাতে প্রতিটা হাউস হোল্ড অন্তত 2 থেকে 3টা লোকেশন থেকে পানি পেতে পারে। এটা কিভাবে সম্ভব, অ্যাচিভ করা সম্ভব, সেটা আমরা পরে আলোচনা করব। তো বলতেছে all the distribution pipes should be preferably laid 1 meter away or above the sewer line and with a sufficient cover more than 1 meter under roads. তো এই কথাটা বলতে বোঝাচ্ছে যে তোমার পাইপলাইন যেটা আছে এটা একটা রোড নেটওয়ার্ক, ঠিক আছে, তোমার রোড নেটওয়ার্ক। তো এই রোডের পাশ দিয়ে তোমার কি একটা সুয়েল লাইন গেছে। সুয়েল লাইন বলতে বোঝাচ্ছে যে পাইপলাইনের মধ্যে দিয়ে আমাদের বাড়িতে তৈরি হওয়া ওয়েস্ট ওয়াটার, টয়লেটের ওয়েস্ট ওয়াটার, কিচেনের ওয়েস্ট ওয়াটার, বাথরুমের ওয়েস্ট ওয়াটারগুলো পাস করা হয়। অথরিটি আমাদের বাড়ির তৈরি ওয়েস্ট ওয়াটারগুলো কালেক্ট করে নিয়ে যায়। ঠিক ঠিক এর থেকে অন্তত 1 মিটার দূরে ভার্টিক্যালি বা হরাইজন্টালি 1 মিটার দূর দিয়ে আমাদের ওয়াটার সাপ্লাই লাইন দিতে হবে। মানে ফ্রেশ ওয়াটার সাপ্লাই লাইন আর ওয়েস্ট ওয়াটার লাইন কখনোই পাশাপাশি রাখা যাবে না, কারণ যে কোনো একটা লিক হইতে পারে বা 2টা লিকেজ একই জায়গায় হইতে পারে একই লোকেশনে, তখন তাদের কি হতে হবে, ইন্টারমিক্সিং এর মাধ্যমে কি করতে পারে, ওয়াটার কোয়ালিটি ডিটেরিয়েশন করতে পারে। তো কথা হলো সুয়েল লাইন থেকে অন্তত 1 মিটার দূরে আমার পাইপলাইনটা থাকতে হবে। আবার আমার পাইপলাইনটা তো মাটির নিচ দিয়ে যায়, তাই না, আর আমার পাইপলাইনটা রোড নেটওয়ার্ক ফলো করে। আমার এলাকাতে রোড নেটওয়ার্ক বা স্ট্রিট নেটওয়ার্ক যেমন, সেই নেটওয়ার্কটাকে ফলো করে আমাদের পাইপলাইন দিয়ে করা হয়। তো এই পাইপলাইনটা খেয়াল করতে হবে যে আমার সারফেস থেকে এই পাইপলাইনের গভীরতা যাতে অন্তত 1 মিটার হয়, মানে 3 ফিট হয়। মানে সারফেস থেকে রোড থেকে অন্তত যাতে 1 মিটার নিচে আমাদের পাইপলাইনটা লে করা হয়। না হলে কি হতে পারে, এই পাইপলাইনের উপর আমাদের ভেহিকলের লোডটা বেশি আসতে পারে এবং আমার পাইপলাইনের কি করতে পারে, ক্ষতি করতে পারে। তো আমরা এই প্রভিশনটা নিব যে সুয়েল লাইন থেকে অন্তত 1 মিটার দূরে দূরে আমার পাইপলাইন থাকতে হবে, আর রোড থেকে অন্তত 1 মিটার নিচে আমার পাইপলাইনটা থাকতে হবে। Should be fairly watertight as to keep losses due to the leakage to the minimum. তো আমার যে কিলোমিটার টু কিলোমিটার যে সাপ্লাই লাইনগুলো আছে, সেই সাপ্লাই লাইনগুলোকে সর্বোচ্চ এফোর্ট দিতে হবে যাতে সেটা এয়ার মানে ওয়াটার টাইট থাকে, মানে ভেতর থেকে কোনো ওয়াটার যাতে বাইরে বের না হয়ে আসে। ওয়াটার যদি বাইরে বের হয়ে আসে লিক দিয়ে, তাহলে কি হয়ে যাবে, এই ওয়াটারটাই আমার কি হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে, এই ওয়াটারটা আমার কনজিউমার পাচ্ছে না। বাট এই ওয়াটার উত্তোলন করা, ট্রিট করা, ট্রান্সমিট করার জন্য তো আমাদের খরচ পড়তেছে। তো আমাদের এয়ার টাইট করতে হবে। তো also should be economical in design, layout and construction being considered as the costliest part of the water supply scheme. তো আমাদের এই পাইপলাইনটা লে করা, এর আগেও আমরা বলছিলাম পাইপলাইনটা লে করাটাই আমাদের এই সুয়ার সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে, মানে ওয়াটার সাপ্লাই সিস্টেম ডিজাইনের মধ্যে সবচেয়ে কস্টলিয়েস্ট পার্ট। ট্রিটমেন্ট প্ল্যান বা ইনটেক এগুলো কস্টলি, বাট তার চেয়ে বেশি কস্ট আমাকে এই পাইপলাইনগুলো লে করা। তো এই ক্ষেত্রে আমার পাইপের সাইজ, পাইপের ম্যাটেরিয়াল চয়েসের ক্ষেত্রে আমাদেরকে ইকোনমিক্যাল অ্যাপ্রোচে যাইতে হবে। মানে ইকোনমিক্যালি আমাদের চিন্তা করতে হবে কিভাবে পাইপলাইনগুলো লে করলে, কনস্ট্রাক্ট করলে আমার খরচ কম হবে। ঠিক আছে, তো আমরা আজকে এতটুকুই রাখি। ইনশাল্লাহ আগামী দিন থেকে আমরা পরবর্তী টপিকগুলো আলোচনা করব। তো আজকে এখানে আমরা শেষ করি।